বোধ করি বিশুদ্ধবারের বারবেলায় জয়গুরুবাবু মশাগ্রামের স্টেশনে নেমেছিলেন, নইলে এমন সারে সর্বনাশ চোখে দেখতে হয়। বন্ধু মকরাক্ষবাবুর অনুরোধে তার বাড়ির পাশের 10 কাঠা জমি কিনে আজ 33 দিন পর মিস্ত্রি কুলি নিয়ে বাড়ির সীমানায় প্রাচীর দিতে এসে একেবারে চক্ষু তার চড়ক গাছ। এ কি, তার জমির অর্ধেকটাই যে মকরাক্ষ প্রাচীর দিয়ে ভেতরে কায়েম করে নিয়েছেন। তারই চোখের সামনে তারই গাছ থেকে কাঁঠাল পেড়ে পেড়ে মকরাক্ষ জড়ো করেছে নিচে, আর তার এক ছেলে ঘুন্টি আর এক মেয়ে নন্দা সেগুলোকে কুড়িয়ে নিয়ে ঘরে তুলছে। খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে জয়গুরুবাবু বললেন, এ কি, এ তো সব আমার কাঁঠাল, তোমরা কোথায় নিচ্ছ এগুলো? কালী ঠাকুরের মতো আধ হাত জিভ বের করে একটা ভেংচি কেটে ঘুন্টি একটা চিৎকার দিল। ওনার ওনার নাম ন্যাকা আছে? ও বাবা, দেখো না কি বলছে। গাছের ওপর থেকে মকরাক্ষ সাড়া দিলেন, বলতে দে। ঘুন্টি জয়গুরুবাবুকে কাঁচকলা দেখিয়ে আবার কাঁঠালগুলো বয়ে বয়ে ঘরে তুলতে লাগল। জয়গুরুবাবু একেবারে হতবাক। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ডাকলেন, মকরাক্ষবাবু, একবার আসবেন নিচে, আমার একটু কথা ছিল। জয়গুরুবাবু তাকিয়ে তাকিয়ে দেখলেন মকরাক্ষ গাছ থেকে নামলেন তরতর করে হনুমানের মতো, তারপর ঘরে চলে গেলেন ছুটে। একটু পরে ফিরে এলেন, গায়ে নামাবলি আর কপালে তিলক। এই যে জয়গুরুবাবু, আসুন আসুন, কি সৌভাগ্য! কেষ্টনগর থেকে আমার খুড়তুতো ভাই কটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছিল কি না, তাই ছেলে মেয়ে দুটো ঘরে তুলছিল, আর আমি একটু পুজোয় বসেছিলাম। ও, বলেই জয়গুরুবাবু খানিকটা চুপ করে রইলেন। কি যে বলবেন তিনি কিছু বুঝতে যেন পারছিলেন না। তা একটু বসুন, একটু কাঁঠাল সেবা হোক। বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এ তো আমার সৌভাগ্য। ওরে নন্দা, ঘুন্টি, 2 কোয়া কাঁঠাল দে জয়গুরুবাবুকে। নন্দা, ঘুন্টি, এভারেস্ট কিছুই দরকার নেই, জয়গুরুবাবু বললেন। আমার জমি গাছ সবই তো প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছেন, এ কী ধরনের ভদ্রতা বলুন তো? হো মা, এ কি বলছেন? আপনার জমি আমি কেন নেব? আপনি আমার বন্ধু, তাছাড়া আপনি অতি সজ্জন ব্যক্তি। আপনার পাশে থাকবো বলে তো 2 বন্ধু পাশাপাশি জমি কিনলাম, আর আপনিই শেষ আমাকে এসব বলছেন। একটা রেকাবি করে 2 কাঁঠালের কোয়া এনে কাছে রাখল ঘুন্টি, আর যাবার সময় ঘোষণা করে গেল, বিচি 2 ফেলবেননি, মা চেয়েছে। রাগে সর্বাঙ্গ চলে গেল জয়গুরুবাবুর। বললেন, তুমি নিয়ে যাও খোকা, আমি খাবো না। আমি খাই, ঘুন্টি বলল। খাও। বলতে না বলতে একটা ছো মেরে নন্দ একটা কাঁঠালের কোয়া নিয়ে ছুট দিল। পেছনে ঘুন্টি, তার পেছনে একটা কালো বকনা বাছুর। মুহূর্তে 3 মূর্তি অন্তর্ধান করল। আহা, কাঁঠাল খেলেন না? বড় উত্তম কাঁঠাল, খেলে আর ভুলতে পারতেন না। 2 কোয়াই ওরা খেলো শেষকালে। একবার মুখে এসেছিল জয়গুরুবাবুর, গাছ তো আমারই, ভালো কাঁঠাল আমি তো দেখেই কিনেছি। কিন্তু মুখে কিছু না বলে গায়ের রাগ গায়েই রেখে বললেন, উঠি আজ। আবার আসবেন, কতদিন আসেন না। আমি ভাবি যাব একদিন, যাওয়ার হয় না, গাড়ি ভাড়া লাগে তো। আর এতক্ষণ যদি না বসতাম কতগুলো কাঁঠাল পেড়ে। বলে জিভ কাটলেন। মানে মানে পুজো টুজো সব সেরে ফেলতাম। তা তো বটেই। আমি যাই, আপনার কাজের ক্ষতি আজ আর করব না। আসুন আসুন, মকরাক্ষ বললেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাড়ি ফিরতে ফিরতে জয়গুরুবাবুর চোখে জল এলো। তার বন্ধু কত ভালো ভালো কথা বলে তার পাশের জমিটা তাকে দিয়ে কিনেছে শুধু ধাপ্পা দিয়ে সব জমিটা গ্রাস করবার জন্য। বাড়ি গিয়ে ভাবতে লাগলেন, কি করা যায়। কয়েকজন জমিটা কিনতেও এলো। 7 দিন পর এক ভদ্রলোককে নিয়ে জমিটা দেখতে গিয়ে দেখেন তারই কাঁঠাল গাছ কেটে তারই জমির উপর লোক এনে কাঠ চেরাই করা হচ্ছে।
জয়গুরুবাবুকে দেখে একগাল হেসে মকরাক্ষ বললেন, কাঁঠাল কাঠের রং বড় সুন্দর, তাই স্বাদ হয়েছে বেশ কখানা পিঁড়ি আর কটা টেবিল বানাবো। তাই স্বাদ হয়েছে বেশ কখানা পিঁড়ি আর কটা টেবিল বানাবো। তাই ভালো মানুষ জয়গুরুবাবুর ব্রহ্মরন্ধ্র জ্বলে উঠল। আমার জমির উপর আমার কাঁঠাল গাছ আপনি কাটলেন কার হুকুমে? একগাল হেসে সবিনয়ে নিবেদন করলেন মকরাক্ষ, জানেন তো কথায় বলে, দুধ খায় যে গরু তার, কাঁঠাল খায় যে গাছও তার, সুতরাং ভেবে দেখুন। এসব কথা আপনাকে কে বলেছে? ভেবেছিলাম আপনি আমার বন্ধু, এখন দেখছি। ওরে ঘুন্টি, তোর মামাকে ডাকতো, সে তো বুকে নাকি হাতি রাখে, এই লোক দুটোকে ছুঁড়ে ধাপায় ফেলে দিক। যিনি বাড়ি কিনতে এসেছিলেন তিনি ব্যাপার স্যাপার দেখে খানিকটা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে চিৎকার করে ছুটতে লাগলেন, গুন্ডা গুন্ডা, বাঁচান বাঁচান, জমি বিক্রির ভাওতা দিয়ে গুন্ডা রাস্তায় এনে ফেলেছে, পুলিশ পুলিশ। জয়গুরুবাবু বাড়ি এসে একেবারে বিছানায় শুয়ে পড়লেন। না, তার হাতে যে কটা টাকা ছিল তাই দিয়ে ওই জমিটুকু কিনেছেন থাকবেন বলে। এ কি বিপদ! সারা রাত ধরে ভাবলেন কি করা যায়, মাথায় কিছুই আসে না। মামলা মোকদ্দমা অবশ্য করা যায়, কিন্তু সে তো বিস্তর ঝামেলা। মকরাক্ষবাবুর বোচা হিটলারি গোঁফ আর টাক মাথার কথা মনে পড়লেই নিজের মাথাও গরম হয়ে ওঠে। সারা রাত ধরে ভাবলেন, এমন যদি হয় কাল মকরাক্ষ পাগল হয়ে যায়, কিংবা ওর দাওয়ায় বাঁধা নধর খাসিটা প্রতিবেশীরা চুরি করে নেয়, আর তারই শোকে লোকটা দেশত্যাগী হয়, আর তার যাবতীয় সম্পত্তি জয়গুরুবাবুকে দানপত্র করে দিয়ে যায় দেশত্যাগের আগে। কিংবা রাতে যদি মকরাক্ষ স্বপ্ন দেখে যে জয়গুরুবাবুর সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবার জন্য স্বয়ং ভগবান আদেশ করছেন। না, কিছুতেই সারা রাত ধরে জয়গুরুবাবুর ঘুম এলো না। মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল, কানের মধ্য দিয়ে যেন এরোপ্লেন চলার মতো শব্দ হতে লাগলো। বাজে কথা ভেবে বুঝি তিনি নিজেই পাগল হয়ে যাবেন। ভোরের ঠান্ডা হাওয়া মাথায় লেগে হঠাৎ বোধ হয় তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে চিৎকারে তার ঘুম ভেঙে গেল, মনে হলো কে যেন তার নাম ধরে ডাকছে। হঠাৎ বাইরে এসে দেখেন ষষ্ঠীচরণ তারই মাসতুতো ভাই। আগে লোহা টেনে বাঁকা করত, দাঁত দিয়ে মোটর গাড়ি আটকাতো, এখন পৈতৃক ব্যবসা গুরুগিরি করে। সে শিষ্য বাড়ি যাচ্ছিল, পথে জয়গুরুবাবুর সঙ্গে দেখা করে যাবার বাসনায় সঙ্গে প্রায় 50 জন শিষ্য নিয়ে এসে হাজির। জয়গুরুবাবুর শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর শরীর খারাপ নাকি? না, ওসব কিছু নয়, বসো বসো, কতদিন পর এলে। নিজের অবস্থা সব জানিয়ে জয়গুরু বললেন, বড় বিপদে পড়েছি, তুমি এসেছো ভালোই হয়েছে। তুমি তো জানো আমার কেউ নেই, চাকরি থেকে রিটায়ার করার পর ওই মকরাক্ষ পাকরাশি আমার পেছনে লাগলো, তারপর রাত দিন আমার সঙ্গে ঘুরতে লাগলো একটা জমি কিনবার জন্য। গুরুদেব ষষ্ঠীচরণ ঘন ঘন তার কাঁচা পাকা দাড়িতে হাত বুলোতে লাগলেন। তারপর তারপর আর কি, একটা জমির 10 কাঠা আমি কিনলাম সর্বস্ব দিয়ে, আর ও কিনলো 5 কাঠা। আবার কিনবার সময় আমার হাত পা ধরে আমার কাছ থেকে 500 টাকা নিল, বলল কাল দেব, আর দেবার তো নামই নেই। চাইতে গেলে পেছনে কুকুর লেলিয়ে দেয়, নয় মেয়ে বা ছেলে পাঠিয়ে বলে বাবার জ্বর, প্রলাপ বকছে। যদি দাঁড়িয়ে দু একটা কথা বলতে চাই তাহলে প্রলাপ বকবার নাম করে এমন গালাগালি করবে যে কি বলবো। বটে। ষষ্ঠীচরণের চোখ ঠুলু ঠুলু করতে লাগলো। তারপর বলে যাও। বলে হাত ঘোরাতেই কুস্তি করা হাতের মাসুল এমন ফুলে উঠল যে ফট করে গেঞ্জি ফেসে গেল। জয়গুরুবাবু একবার ঠোক গিলে তার হাতের শক্ত পেশির দিকে তাকিয়ে বললেন, তারপর জমি কেনা হলো। হাতে টাকা ছিল না, অনেক কষ্টে ধার করে টাকা জোগাড় করতে মাসখানেক সময় লেগে গেল। তারপর কুলি মিস্ত্রি নিয়ে এসে দেখি যে সেও অর্ধেক জমি
প্রাচীর দিয়ে নিজের জন্য নিয়ে নিয়েছে। বলতে গেলাম তোর আত্মীয় বিখ্যাত কুস্তিগির ভজকেষ্টকে ডেকে বলল, দে তো লোকটাকে এক রদ্দায় গ্রাম পার করে। ষষ্ঠীচরণের মোটর গাড়ি আটকানোর দাঁতের পাটি মাজনের বিজ্ঞাপনের মতো ঘন ঘন দেখা যেতে লাগলো মুখের থেকে। তারপর আমার জমির কাঁঠাল গাছটা কেটে নিয়েছে, আর এক ভদ্রলোক জমিটা কিনবেন বলে দেখতে গিয়েছিলেন, তাকে মারধরের ভয় দেখাতে তিনি প্রাণ নিয়ে কোনো মতো পালিয়ে বেঁচেছেন। এখন আমি কি করি? ষষ্ঠীচরণ খানিকটা ভাবল, তারপর হাঁকল, শুটে, ও শুটকে। আগে স্যার, বলে ফড়িংয়ের মতো এক ছোকরা ষষ্ঠীচরণের পায়ের ধুলো নিয়ে দাঁড়ালো। তোরা এক আত্মীয় মশা গ্রামে থাকে, আসবার সময় বলছিলি না? হ্যাঁ স্যার, আপনার তো বেশ স্মরণশক্তি। কি নাম তার বলতো? ষষ্ঠীচরণের স্বর হুলো বেড়ালের মতো শোনালো। মকরাক্ষ পাকরাশি, শুটে বলল। জয়গুরুবাবু মাথা নাড়লেন ষষ্ঠীচরণের দিকে তাকিয়ে। হ্যাঁ, এই লোক। সে কেমন লোক রে? হুলো বেড়াল যেন ওত পেতে বসল। স্যার, আমারই তো মামা, দুজনে একসঙ্গে কারবার করতাম। চুরি করে আমাকে ফাঁসিয়ে দিল, বলল জেল খাটো আমার হয়ে, টাকা দেব। বেরিয়ে এলে আর আমাকে চিনতেই পারল না। অনেক করে মনে করাতে চেষ্টা করলাম, যখন অনেক কেঁদে কেটে, তখন বললে ভজকেষ্টর একখানা রদ্দা খেলে তোর বাঁকা নাক সোজা হয়ে যাবে, সটকে পড়বি তো পর, নইলে। আর কি করব স্যার, সহদর মামারই এই ব্যাপার, আপনার শিষ্য হয়ে গেলাম মনের দুঃখে। ওই তাহলে এক কাজ কর, একটা খোঁজ নিয়ে আয় ও কোথাও বাইরে যাবে কি না, আর গেলে কতদিন থাকবে। দেরি হলে। না স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। শুটে শট করে বন্দুকের গুলির মতো বেরিয়ে পড়ল। 7 দিন পর খবর এলো, মকরাক্ষ ওর স্ত্রী আর ছেলেপুলেকে পশ্চিমে তার কোনো আত্মীয় বাড়ি রেখে আসতে যাচ্ছে। ফিরতে দিন 15 সময় লাগবে। বহুত আচ্ছা, ষষ্ঠীচরণ বলল। স্যার, বাড়িঘর দেখবার ভার তিনি আমার উপরে দিয়ে গেছেন, এবার আর কোনো গোলমাল করেননি। আর ভালো ভালো, ষষ্ঠীচরণ বলল। তারপর কেঁদো বাঘের গলায় বলল, যা 50 জন কুলিমিস্ত্রি ডেকে আন এক্ষুনি। বলবি মন্দির আশ্রম এসব তৈরি করতে হবে, রাত দিন খাটতে হবে, উপযুক্ত পারিশ্রমিক পাবে তারা। মকরাক্ষ 15 দিন পর বাড়ি ফিরল, খুব খেয়ে দিয়ে মোটা হয়ে। সমস্ত ট্রেন মনে মনে ফোন দিয়ে আটল। শুটেকে পাওয়া গেছে, খুব ভালো হয়েছে। ওকে কালই লাগিয়ে দেব জয়গুরুর জমির যে কটা গাছ আছে কাটবার জন্য। তারপর রাতারাতি একটা প্রাচীর দিয়ে ঘিরে নিতে কতক্ষণ। আর অতটুকু জমি রেখেই বা জয়গুরুবাবুর লাভ কি? এবার ফিরে গিয়ে ওকে একেবারে নিশ্চিন্ত করে দেব, আর শুটে থাকবে, আমার ছাগল গরু চড়াবে। কিন্তু এ কি? এইসব ভাবতে ভাবতে বাড়ির সামনে এসে মকরাক্ষ পাকরাশি চোখ একেবারে ছানা বড়া। এ কি ভুল রাস্তায় এলাম? কোথায় তার বাড়ি? কিন্তু এই তো রাস্তা, এই তো অন্য সব বাড়ি। কি ব্যাপার? বাড়ির সামনে মন্দির, বিরাট আশ্রম, একটা সাইনবোর্ডে যেন কি লেখা আছে। কাছে গিয়ে পড়ে যেন সে চোখকে বিশ্বাস করতে পারল না। দানবীর মকরাক্ষ পাকরাশি তার গুরু ষষ্ঠীচরণ দেবকে যথাসর্বস্ব দান করে গেছেন। এসবই তারই সেবার জন্য রইল। চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে হলো। কি ব্যাপার কিছু বুঝতে পারে না। পাশের বাড়ির ভদ্রলোকের সঙ্গে দেখা হতে সে বলল, পায়ের ধুলো দিন দাদা, দেবতা আপনি, নইলে গুরুকে এমনি সব দান করে দেয়। মকরাক্ষ পাগলের মতো বলল, দাঁতের উপর এমন খুশি লাগাবো যে 32 পাটি দাঁত একেবারে চিলে নিয়ে যাবে। ভদ্রলোক মকরাক্ষের ভাবগতিক দেখে মনে মনে ভাবল, কি রে বাবা, দেবতা টেবতা ওর কাঁধে ভর করল নাকি? ভদ্রলোক মানে মানে কেটে পড়লেন। মকরাক্ষ হাঁকল, ভজকেষ্ট। কোনো সাড়া নেই। ও ভজা, ও
ও শুটে মুখ পোড়া। এবার বেরিয়ে এলো ষষ্ঠীচরণ স্বয়ং। মকরাক্ষের হাঁ করা মুখে একখানা বাতাসা গুজে দিয়ে বলল, ওরা এখন কীর্তন গাইবার জন্য প্রস্তুত হচ্ছে। ও আমার ভূতপূর্ব শিষ্য, তোমাকেও আমি আশীর্বাদ করি। বলতেই মকরাক্ষ পাগলের মতো একটা খুশি তুলতেই ষষ্ঠীচরণ ওর হাতটা চেপে ধরে বলল, এই 1, এই 1.5, এই 2, এই 2.5। প্যাচের পর প্যাচে ষষ্ঠীচরণ মকরাক্ষকে একেবারে বেড়ালের ধরা ইঁদুরের মতো লোফালোফি করে বলল, এই 3। গায়ের ধুলো ঝেড়ে উঠে চিৎকার করতেই জগঝম্প, খোল আর করতাল যোগে কীর্তন শুরু হয়ে গেল। মকরাক্ষের চিৎকার চাপা পড়ে গেল, আর সেই মুহূর্তে তার চোখে পড়ল জয়গুরু বাবুর সুন্দর নতুন বাসা, ঘর, বারান্দা। আর বারান্দায় একটা কাঁঠাল কাঠের জল চৌকির উপর বসে জয়গুরুবাবু কাঁঠাল আর মুড়ি নিয়ে পরম আনন্দে হাসছেন আর খাচ্ছেন। মকরাক্ষের ইচ্ছে হলো এক ধাক্কায় জয়গুরুকে একেবারে বারান্দা থেকে নিচে ফেলে দেন, কিন্তু আপাতত চারদিক প্রাচীর ঘেরা, আর তার দরজায় এক ভোজপুরি দারোয়ান। কাজেই রাগে নিজের মাথার চুলই ছিঁড়তে লাগলেন মকরাক্ষ। আর সামনে গুরুদেব মোটর দানা দাঁত একেবারে খিঁচিয়ে দাঁড়িয়ে আছেন। মকরাক্ষের মুখ শুকিয়ে যায়। মকরাক্ষ দেখল তার চারদিকে কেউ নেই, আর তারই পোষা ভেড়াটা কি মনে করে তার দিকে প্রচণ্ড বেগে ছুটে আসছে রকেটের মতো। সুতরাং বোধহয় আর এখানে থাকা নিরাপদ নয়। মনে করে পালাতে গিয়ে দেখেন তার মালপত্র সবে শিষ্যরা আশ্রমে নিয়ে যাচ্ছে। চোর চোর, ডাকু, পুলিশ বলতে বলতে মকরাক্ষবাবু থানার দিকে ছুটলেন। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আশাদেবীর লেখা একটি মুচকি হাসির গল্প, শিয়ানে শিয়ানে। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।